সিএম একেবারে চেয়ারে বসে বলছে ওটা তো গন্দা ধর্ম হয়। তারপরে আমরা কি দেখছি যে সাধুদের ধুতি খুলে মারছে। नाम जानबूझ के एक गंदा धर्म जो इसने इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानते। কে শ্রীকৃষ্ণ নাম মহাভারতের মুখ্য চরিত্র। মহাভারত কে লিখেছেন? মহাভারত নজরুল ইসলাম লিখেছিলেন। কাজী নজরুল ইসলাম। মানুষ শুনে হাসে, আরে ও তো খোরাক করবেই, ও তো আজকের যুগের কালা পাহাড়, যাকে পুরীর মন্দির থেকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছিল বলে দীঘার মন্দির করেছে, যে মন্দির থেকে হালাল প্রসাদ বিতরণ হচ্ছে। তোমরা কেন হাসবে? তোমরা কেন মাঠে নামবে না? তোমরা কেন প্রতিবাদ করবে না? এবারে মা সরস্বতীর কাছে বইগুলো নিয়ে গিয়ে বলছে, মা আমাকে বিদ্যা দে। এবার সে কি দেখছে, আপনার শর্ট স্কার্ট পরে, ঠ্যাং বের করে, গগলস পরে সরস্বতী একটা বিশ্রী পোজে শুয়ে আছে। লাখো লাখো হিন্দু বাঙালি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এলো, ছড়িয়ে গেল। ছড়িয়ে গিয়ে কি করলো? আমরা ইলিশ মাছ খাই, আমরা বাঙাল, আমরা ইস্ট বেঙ্গল, মোহনবাগান আমাদের শত্রু। মোহনবাগান বললো ইস্ট বেঙ্গল আমাদের শত্রু, ওরা আসবে কেন? এটা তো আমাদের জায়গা, আমরা নাতি মেরে বের করে দেবো। ইস্ট বেঙ্গল মোহামেডান ম্যাচ হচ্ছে, ঘটিগুলো সমস্ত মোহামেডানকে সাপোর্ট করছে। মোহনবাগান মোহামেডান ম্যাচ হচ্ছে, বাঙালগুলো সব মোহামেডানকে সাপোর্ট করছে। হ্যাঁ, আজকের পৃথিবীতে প্রশ্ন অনেক, উত্তর খুব কম। ধর্ম কি শুধু বিশ্বাস, নাকি ধর্ম আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র পরিচালনা করে? ধর্ম এই নিয়ে যে প্রশ্নগুলো, সেই প্রশ্ন জন্য আমাদের পডকাস্টে আমাদের বিশেষ অতিথি এসছেন, যার জন্য আমরা খুব গর্বিত। আমাদের মহারাজ, অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার আপনাকে। ধর্ম আর রাজনীতি, ধর্মীয় আর রাজনীতি, আর এই রাজনীতিতে ধর্মীয় যারা আছেন গুরু, তারা কি আসতে পারেন? বা ধর্ম মধ্যে রাজনীতি কি ঢোকানো উচিত? ধর্ম মানে কি? যা আপনাকে ধারণ করে অথবা আপনি ধারণ করে রেখেছেন নিচে, তাই তো? তো সেটা তো আপনার মধ্যে এমবেডেড রয়েছে। রাজনীতি মানে কি? মানে যখন বহু সংখ্যক মানুষকে একটা নীতি ফলো করানো হয়, সেন্ট্রালাইজ একটা সিস্টেম। তো এই দুটো আলাদা যাবেটা কি করে? আমি এটাই বুঝে পাই না। ধর্ম রাজনীতি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। আগে আপনার ফিজিক্যাল কনস্টিটিউশন ছিল না বিভিন্ন দেশে। আগে আপনার দেশ চালাতো হচ্ছে রাজারা। রাজারা কোন মার্গে দেশ চালাতো? ধর্মের মার্গে দেশ চালাতো। আরো সিম্পল ল্যাঙ্গুয়েজে বলতে গেলে, ধরুন কোনো একটা জায়গায় জল কম, মানুষ তো জল ছাড়া বাঁচবে না। সেক্ষেত্রে আপনার কুয়ো খুঁড়তে হবে, পুকুর কাটতে হবে। রাজার ধর্ম, রাজধর্ম ওটা পালন করছে। সে যদি না করে, প্রজাদের মধ্যে বিদ্রোহ জাগবে। এই তো ব্যাপার। আর আপনি যেটা বলতে চাইছেন আমি বুঝতে পারছি, আপনি বলতে চাইছেন যে যেটা আপনার সকল যেই ওয়াটার লক ধর্মগুলো চলে এসছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান ইত্যাদি, সেগুলো নিয়ে আলাদা প্রশ্ন আছে, আলাদা কথা বলা যেতেই পারে। কিন্তু ধর্ম আর রাজনীতি আলাদা চলবে, আমার এটা ধারণা হয় না। বলুন তারপরে। মঠ আর মন্দিরকে কেন্দ্র করে আগে আবার ইতিহাস বলতো, সমাজ গড়ে উঠতো, অর্থনীতি গড়ে উঠতো। সেটা কি বর্তমানে মানে 2026-এ এটাকে আবার পুনরুজ্জীবন করা যায়? আগের প্রশ্নেই উত্তরটা দিয়ে দিয়েছি। রাজা কি করবে না প্রজার কল্যাণ করবে, তার জন্য কিছু কিছু বিধিনিষেধ আছে, কিছু কিছু জায়গায় প্রশংসা রয়েছে, সেগুলো মেনটেন করে করবে। এবং এই পথটা কারা নিয়ে চলে? এগুলো নিয়ে চলে হচ্ছে যেভাবে গবেষণা করে গবেষক, সায়েন্সটাকে উন্নত করে, যেভাবে মাঝি দাঁড় বয়, চাষি চাষ করে, ঠিক একইভাবে যারা এই ধর্মগুরু বা সাধু সন্ত মৌলানা ফকির আপনার পাদ্রী এরা রয়েছেন, এরা এই লাইনগুলো ঠিক করেন। এতে শুধু যে আপনার মানে এখানে একটা দিক রয়েছে, একটা আঙ্গিক রয়েছে তা নয়। রাজার কি করা উচিত এটা ডিসক্রাইব হবে, আপনার প্রজার কি করা উচিত, চাষির কি করা উচিত,
কি করা উচিত নয়, কোনটা সূচি কোনটা অসুচি, কোন মাংসটা খাবো কোন মাংসটা খাবো না, কোন ফলটা খাবো কোন ফলটা খাবো না, কোন সিজনে খাবো কোন সিজনে খাবো না, এই জিনিসটা একটা সিস্টেমে আনছে হচ্ছে ধর্মগুরুর। এবার আপনি প্রশ্ন করতে পারেন তাহলে তো বৈজ্ঞানিকরাই রয়েছে, এটা আমার তো আর, আমি একটা নিউট্রিশনিস্টের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে পারি যে আমার একটা ডেইলিকার চার্ট বলে দিন, আপনি আমাকে একটা সিজনাল চার্ট বলে দিন, আমি কোনটা কখন খাবো। এর জন্য তো ধর্মগুরু দরকার নেই, প্র্যাকটিক্যালি দরকার নেই। আপনি একটা অর্থনীতিবিদ একজন ইকোনমিস্টের কাছে গিয়ে বলতে পারেন যে কোন ব্যবসাটা কোন কালে করা উচিত, কোন দিকে আপনার কাজ করানো উচিত যাতে জিডিপি বাড়ে, পার ক্যাপিটা বাড়ে, আপনার এক্সচেঞ্জ রেট ভালো হয়, ইত্যাদি ইত্যাদি, যে যে মোটামুটি টার্মগুলো রয়েছে, বা আপনার সিপিআই অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স অথবা ডাব্লিউপিআই হোলসেল প্রাইস ইন্ডেক্স, এগুলো কোন 1000টা ইউনিটের উপর তৈরি হবে। ফর দ্যাট অ্যান ইকোনমিস্ট ইজ এনাফ, ইউ ডোন্ট নিড আ ধর্মগুরু আর স্পিরিচুয়াল লিডার, রাইট? কিন্তু এই জিনিসটাকে সাধারণ মানুষের অবধি আনতে যেই লোকগুলোকে লাগে সমষ্টিটা বুঝে, তারা হচ্ছে ধর্মগুরু। দে উইল শো ইউ দ্য সিম্পল পাথ with a very good literature along with spirituality, and that is not only physical conscious মানে ফিজিক্যাল সাইড দিয়ে শুধু না, মেন্টাল সাইড দিয়েও বটে। ফিজিক্যালি, মেন্টালি এবং মেটাফিজিক্যালি যেই অরাটা তৈরি করবে সেটা এরা করবে। এবার এটা আলাদা কথা যে কেউ চালাকি করতে পারে, কেউ ধান্দাবাজি করতে পারে, কেউ মানে বাইরের থেকে মোড়ক দেখিয়ে অপকর্ম করতে পারে, করতেই পারে, অস্বীকার করছি না, কিন্তু যদি ওই জায়গাটা বাদ দেন মোটের উপর, ইজ দ্যাট মরাল সায়েন্স ব্যাড? আমি বলবো না। এ হলো কথা। পশ্চিমবঙ্গের যে বর্ডার অঞ্চলগুলো, সীমান্তবর্তী অঞ্চলগুলো, সেখানে আস্তে আস্তে হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাচ্ছে, এ বিষয়ে আপনার কি মত বা কি করা উচিত? কি করা উচিত বলতে, দেখুন সিম্পল অঙ্ক আপনিও জানেন আমিও জানি যে যেই কারণে আপনার সংখ্যালঘুদের বৃদ্ধি বাড়ছে তার পেছনে কারণ হচ্ছে আপনার পোরস বর্ডার, সেটা সিল করা উচিত। এর জন্য কোনো রকেট সায়েন্স লাগে না, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমরা এমন একটি পোড়া রাজ্যে রয়েছি, সবাই সব জেনেও উল্টো গান গাইছে, বলছে আমরা বিষটাই খাবো, এবং তারা কাদের থেকে সাপোর্ট পাচ্ছে? মানে জাস্ট থিঙ্ক, আমরা তো হিল্লে বিয়ে অথবা হালালার মানে জানি যে আমি আমার স্ত্রীকে নিজের চোখের সামনে নিজ খরচায় ও পরপুরুষের সঙ্গে বিয়ে দেব, এবং সে সমস্ত বৈবাহিক চাহিদা পূরণ করবে, শারীরিক চাহিদা করার পরে আবার বউকে ফেরত পাঠাবে এঁটো কাটা করে, ঠিক আছে? ট্রিপল তালাক এই সিস্টেমটাকে আটকাচ্ছিল, তার জন্য লোকে মাঠে নেমে পড়লো যে না, আমি আমার বউকে পথে ঘাটে খাটিয়েই হালালা করিয়েই বাড়ি ফিরবে, এটা আমার অধিকার, এটা আমাকে দিতে হবে। আরে জন্তু জানোয়ার অব্দি দেয় না। কুকুরের মারপিট যে হয় বা ষাঁড়ের মারপিট যে হয়, ওটা কেন? তাদের ফিমেলসদের জন্য, যে আমার ফিমেলকে কেউ টাচ করবে না। সেখানে একটা হিউম্যান কমিউনিটি, সেই কমিউনিটিটা নিজের বউকে পাঠানোর জন্য রাস্তায় ভাঙচুর করছে, রাইট লাগাচ্ছে, আইন অমান্য করছে। এবারে যেই গভর্নমেন্টটা এ হেন কমিউনিটির মানে লাথি খেয়ে সরকারে আসে, সেই গভর্নমেন্টের থেকে তো পোরাস বর্ডারটাই কাঙ্ক্ষিত। বর্ডারে তো আপনার সংখ্যালঘু আসবে, এতে তো অবাক হওয়ার কিছু নেই না, এই হচ্ছে ব্যাপার। পার্শ্ববর্তী একটি দেশ, সেই দেশে 22% হিন্দু ছিল, কমতে কমতে 8% হয়েছে। আমরা প্রতিনিয়ত খবর পাই 8%, আমি জানি 4%। আমরা একটা হিসাবে বা নিউজে দেখেছি গোদা কথা, আমরা সাধারণ মানুষ যেটা দেখি, নিয়মিত আমরা দেখি সোশ্যাল মিডিয়া, নিউজ পেপারে হিন্দু নির্যাতন হচ্ছে। সেখানে এক ধর্মীয় গুরু বহুদিন ধরে আটকে রয়েছে, যেখানে মোমবাতি আর রাত জাগো কলকাতার একটা সিম্বলিক হয়ে গেছে। তো এখানকার সংখ্যাগুরু হিন্দুরা কেন রাস্তায় নামে না, বা সংখ্যাগুরুরা কেন প্রতিবাদ করেনি? ফিল করে না। চিন্ময় কে? আমি চিনি না, খায় না, মাথায় দেয়, নিশ্চয়ই কিছু করেছে তাই গেছে জেলে। আমি তো ভাই অবসর সময় টিভি সিরিয়াল দেখবো, রিলস দেখবো, রিলস বানাবো, নাচা গানা, এক কাপ চা নিয়ে আপনার চায়ের টেবিলে ঝড় তুলবো, চায়ের দোকানে ঝড় তুলবো, দিদি আসবে না, মোদি গল্পের ঠিক আছে। আমার তো রোজগার ঠিক আছে, আমার ছেলেটা তো ইংলিশ মিডিয়ামে পড়ছে, আমার মেয়েটা তো একটু কম নম্বর জয়েন্টে পেলেও আপনার ওকে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি করে দিয়েছে, তারপরেও
যদি চাকরি না পায়, অন্য রাজ্য তো আছে, আমি 1 বছর তো বাইরের রাজ্যে তাকে রেখে খাওয়াতে পারবো যে টুকটাক কোনো চাকরি কর, তার মধ্যে একটা ভালো চাকরি নিয়ে নিবি। কিন্তু বোকারা একটা জিনিস বুঝতে পারে না, যেই বাচ্চাটা আপনার ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ অথবা ক্যালিফোর্নিয়া যাবে, তারা কিন্তু আর ফিরবে না। অর্থাৎ আমি সন্তান থাকা সত্ত্বেও, তাকে প্রপার প্রতিপালন করা সত্ত্বেও বুড়ো বয়সে বাঁঝা হয়ে রয়ে যাব। ঠিক। আমি মরে পড়ে থাকবো, রাস্তায় লোকে গন্ধ পাবে, পুলিশ এসে দরজা ভাঙবে, কর্পোরেশনের লোক এসে ওই ডেড বডিটা তুলে নিয়ে চলে যাবে, লোকে ছুতে ঘেন্না পাবে, কারণ 1 সপ্তাহ 10 দিন হয়ে গেছে, ম্যাগট পোকা গোটা বডিতে ছেয়ে গেছে, ছেলে মেয়ে জানবেই না, তারা অনলাইন শ্রাদ্ধ করে দেবে। মাতৃভূমির দরকারটা কোথায়? আপনজনকে রাখার জন্য। তুমি যদি মূর্খ এই কথা না বোঝো, তোমার কাছে চিন্ময় প্রভু কোনো ফ্যাক্টরি না, তোমার গেছে। ঠিক একই ভাবে তোমার ছেলে মেয়ে আমেরিকায়, কানাডায় বসে বলবে, ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদে বসে বলবে যে তোমার পয়সায় বড় হয়েছে, পড়াশোনা শিখেছে, আমার বাপ মরে গেছে, মরুক গেছে। আমাদের পশ্চিমবঙ্গে আমরা দেখি রেড রোড জুড়ে ধর্মীয় সভা হয়, বন্ধ হয়ে যায় সবকিছু, শুক্রবার রাস্তা বন্ধ হয়ে যায়। আমি দেখি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর আগে, মহালয়ার আগেই পুজো উদ্বোধন করে দেয়। আবার কোনো এক মন্ত্রী তিনি বলেন এটা মিনি পাকিস্তান হয়ে গেছে, এবং তিনি বলেন একদিনেই সংখ্যালঘুরা সংখ্যাগুরু হয়ে যায়। তারপরেও আমরা হিন্দুরা, আমাদের এখানকার বাঙালিরা আমরা সহিষ্ণু, আমরা উত্তর দিই না। অন্য ধর্মের ক্ষেত্রে কি এগুলো করা যায়? মুখ্যমন্ত্রী করতে পারেন, আমাদের মন্ত্রী করতে পারেন? যায় না, কারণ ওরা জায়গা দেয় না। যায় কারণ আমরা জায়গা দিই। 1 সেকেন্ডের জন্য ভাবুন, আপনার বাড়িতে একটা 13 বছরের ছেলে আছে, যার নতুন নতুন গলা ভেঙেছে, হালকা হালকা দাড়ি গোপ গজাচ্ছে, সে এবারে মা সরস্বতীর কাছে বইগুলো নিয়ে গিয়ে বলছে, মা আমাকে বিদ্যা দে। এবার সে কি দেখছে? আপনার শর্ট স্কার্ট পরে, ঠ্যাং বের করে, গগলস পরে, সরস্বতী একটা বিশ্রী পোজে শুয়ে আছে, বাইরে গান চলছে, স্বল্প বস্ত্র সরস্বতী প্যান্ডেলেতে হাতে হারিকেন, আর বেবি ফুডের বিজ্ঞাপনে সুন্দরীরা গামছা পরেছেন, পথ চলে করির কেষ্ট, সঙ্গে মা কালী। সেই ছেলেটার মনে হবে এটা মা লাগবে? মহালয়ের আগে দুর্গাপুজো ওপেনিং হয়ে যাচ্ছে, পিতৃপক্ষে। আপনি উৎসব করুন, ধর্মকে কেন মাঝখানে আনছেন? ধর্মকে তো মাঝখানে আনা উচিত না। ফলত যেটা হচ্ছে যে লোকে আমাদেরকে নিন্দা করছে এবং আমরা সহ্য করতে অভ্যস্ত হয়ে গেছি। তোর ধর্ম খারাপ ধর্ম, তোর ধর্ম বাজে ধর্ম। সিএম একেবারে চেয়ারে বসে বলছে ওটা তো গন্দা ধর্ম হয়। তারপরে আমরা কি দেখছি? যে সাধুদের ধুতি খুলে মারছে। ইয়েতে হয়েছিল যে এমবাসির সামনে, বাংলাদেশ এমবাসির সামনে, কার ধুতি খুলেছিল জানেন কার? আমার। আচ্ছা, আমার নিজের খুলেছিল। পাবলিকের কোনো সেন্স নেই, কারণ তারা এই জিনিসটা নিয়ে প্রোটেস্ট করছে না। আর আমি তো অবাক হয়ে যাই যে বহু এরকম হিন্দু মানুষ আছে যারা গোপালকে না খাইয়ে নিজে খায় না, শীতে সোয়েটার পরায়, বড়দিনে কেক কাটে, কম্বল চাপায়, যাদের পয়সা বেশি প্লেনে পাশের সিটে গোপালের জন্য বুক করে নিয়ে যায়। সেই গোপালকে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ নাম মহাভারতের মুখ্য চরিত্র। মহাভারত কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। মানুষ শুনে হাসে। আরে ও তো খোরাক করবেই, ও তো আজকের যুগের কালা পাহাড়, যাকে পুরীর মন্দির থেকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছিল বলে দীঘার মন্দির করেছে, যে মন্দির থেকে হালাল প্রসাদ বিতরণ হচ্ছে। তোমরা কেন হাসবে? তোমরা কেন মাঠে নামবে না? তোমরা কেন প্রতিবাদ করবে না? তোমার গোপালকে নিয়ে ওরা খেসা করছে, তামাশা করছে, নোংরামি করছে, তোমাদের অস্তিত্ব সংকটে ফেলে দিচ্ছে। এখান থেকে আসছে হালাল বিরিয়ানি, যেখানে থুতু মিশিয়ে বিরিয়ানি খাওয়ানো হয়। মানে জাস্ট থিঙ্ক, আমাদের ব্রেনটা কোথায় চলে গেছে। একটা গড়পড়তা হিন্দু বাড়িতে যদি এঁটো কাটা প্লেট আপনার শেলফের বাকি থালার সঙ্গে টাচ হয়ে যায়, আমরা গোটা শেলফ ধুয়ে ফেলি। সেই লোক জানা সত্ত্বেও পয়সা দিয়ে আপনার এঁটো বিরিয়ানি খাচ্ছে। আমাদের ব্রেনটা ড্যামেজ করছে। এবং এর পরের স্টেপই কিন্তু আমাদের মা বোনেদের হাত ধরে টানা।
যেটা বাংলাদেশে হয়েছে, পশ্চিমবঙ্গে হচ্ছে, কিন্তু কিছু হিন্দুত্ববাদী সংগঠনের জন্য আপাতত ব্যাপারটা একটু স্থগিত আছে, স্তীমিত আছে। হতে পারে যে চৌঠা এরপর আবার শুরু হয়ে গেল, সেটা একটা আলাদা অধ্যায়। তার জন্য মানুষকে মানে হতে হবে, ওয়াকিবহাল হতে হবে। নাহলে আজ মা কালীর মুন্ডু ভেঙে অ্যারেস্ট করছে, আবার কেউ কেউ বলছে যে আবার গরু খাওয়ার জন্য বিখ্যাত, সে বলছে যে পুতুলের আবার মাথা কি? আরে মাথা মোটা, মানে আমি ঠাকুরের মাথার কথা বাদ দিয়েছিলাম, পুতুলের মাথা হয় না? বারবি ডল হলে তার মাথা থাকবে, আর মা কালী হলে তার মুন্ডু ভাঙা যেতে পারে? একটা বাচ্চার বারবি ডলের মুন্ডু ভেঙে দিন না, সে কাঁদবে, চিৎকার করবে, খেতে চাইবে। আর যাকে আমি মা ভাবি, জগৎতারিণী দেবী ভাবি, তার মাথা ভেঙে তুমি অ্যারেস্ট করছো, তাহলে আমি আওয়াজ করতে পারবো না? আমাদের মধ্যে বোধটা আনতে হবে যে আমরাই আর কি নই। এটা যদি না আনি, এই ধারা অব্যাহত থাকবে। এই যে ক্যালকাটা কিলিংস একটা ঘটনা, বই, একটা ফিল্মও বেরিয়েছিল, এটা আটকে দেওয়া হলো, এই ব্যাপারে আপনি কি বলবেন? কি আর বলবো, এটা কি একটা অশনির সংকেত আপনার বর্তমান যে অবস্থা দেখে মনে হচ্ছে আপনার? 1942-এ সোহরাওয়ার্দী জান লাগিয়ে দিয়েছিলেন জিন্নাকে ওভার ট্রাম্প করতে। এবিসি প্যাকটা তো আপনার এই ক্যাবিনেট মিশন প্ল্যানের এবিসি প্যাকটা তো মেনেছিল জিন্না, না সরি সোহরাওয়ার্দী, না জিন্নাও মানেনি, নেহেরু প্যাটেলও মানেনি। তো এখন যিনি রয়েছেন মহারানী, তিনি এখন সোহরাওয়ার্দীকে ওভার ট্রাম্প করতে চাইছেন যে তুই কে, আমি তোর থেকে তার থেকেও বড়, আমি কালা পাহাড়। সেটা ন্যাচারাল, কারণ বলে না যে যে নতুন মুসলমান হয় সে বেশি পেঁয়াজ খেয়ে লোককে দেখায় যে মুসলমান হয়েছে, সেই ব্যাপারটা তো রয়েছে। এটাই তো কারণ, আর কি কারণ আছে? আমি এর বাইরে দেখি না। গোপাল পাঠা বা গোপাল মুখার্জি, তাকে উগ্রবাদী হিসেবে দেখানো হয় এবং প্রচার করা হয়। তার কি কোনো অবদান ছিল না এই 1942-এ? তার অবদানের জন্যই তো তাকে টেররিস্ট সার্টিফিকেট পেতে হয়েছে। আপনি এখনো যদি কলকাতা পুলিশের বা আপনার হাইকোর্টের ডকুমেন্টস গুলো দেখেন, সেখানে আজও তিনি একজন গুণ এবং টেররিস্ট হিসেবেই আখ্যায়িত, বিকজ অফ হিজ অ্যাসেম্বলি অফ আর্মস। কিন্তু কেন তোলা হয়েছিল? যে রাজাবাজারের মাংসের দোকানগুলোতে হিন্দু নারীদের স্তন কেটে ওই হুকে, মাংসের দোকানের হুকে ঝুলিয়ে দেওয়া হতো, এ হেন অত্যাচার হয়েছে। বিহারি মজদুরদেরকে ঘরে বন্ধ করে বাইরের থেকে তেল ঢেলে গ্যাসে মারা হয়েছে। রাস্তাঘাট আপনার মানে কুকুরের চেয়ে শকুন বেড়ে গেছিল এইগুলো আটকাতে, এবং সেটা চেঞ্জ এই কারণে হয়নি। তার কারণ হচ্ছে যে আপনার মোটামুটি সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময় থেকে কিন্তু একটা কমিউনিস্ট ভাবধারার গভর্নমেন্ট চলছিল। প্রথমে সিদ্ধার্থ শঙ্কর রায় কংগ্রেস, তারপরে হচ্ছে জ্যোতি বসু বুদ্ধ ভট্টাচার্য 34 বছর, তারপরে ম্যাডাম ব্যানার্জি আরো 15 বছর, ম্যাডাম 15 বছর। তো টোটাল কতগুলো বছর দাঁড়াচ্ছে? ওদিকে 34 বছর আর এদিকে 20 বছর, তাহলে হলো গিয়ে 54 বছর। 54 বছর ধরে এই জিনিসটা ভালো করে লালন পালন করা হয়েছে। এই তো কথা। বাঙালি বা বাঙালি, হিন্দু বাঙালি, এই যে পূর্ব বাংলা যখন তৈরি হলো বা বাংলাদেশ যখন বিভাগ হলো, ওখান থেকে তো তারা খেয়ে এক রাতে সব চলে এসেছিল, লাখ লাখ হিন্দু বাঙালিরা চলে এসছে, যাদের বাঙাল বলে। তারা তো সারা কলকাতা, সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে গেছে। তারাও কেন এর প্রতিবাদ করে না? পাগল বলে। আমি একটা কথা আরো বলতে ভুলে গেলাম, আমি ছোটবেলা থেকে এটাই জানতাম যে বঙ্গভঙ্গ করিয়েছে কে না শ্যামাপ্রসাদ। আমার খুব রাগ লাগতো লোকটার উপর। পরে জানলাম যে এবিসি যে সি মুসলিম স্টেটটা রয়েছে, যেখানে বাংলা আসাম নিয়ে হবে, অথবা আপনার এ বিতে বি সেকশনে যে মুসলিম স্টেটটা রয়েছে, যাতে অভিন্ন বাংলা থাকার, মানে হ্যাঁ অভিন্ন তখন তো বাংলা থাকার কথা, সেখান থেকে বার করে ইন্ডিয়ায় ঢুকিয়েছে, সেটা জানলাম। তো আমাদেরকে তো ফ্যালাসি করা হয়। এটা আপনি লাস্ট কোয়েশ্চেনটা একবার ছোট করে বলুন। লাস্ট কোয়েশ্চেন যেটা বাংলাদেশ থেকে এক রাতে লোটা কম্বল নিয়ে চলে এসেছিল লাখো লাখো হিন্দু বাঙালি, লাখো লাখো হিন্দু বাঙালি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এলো, ছড়িয়ে গেল, ছড়িয়ে গিয়ে কি করলো? আমরা ইলিশ মাছ খাই, আমরা বাঙাল, আমরা ইস্ট বেঙ্গল, মোহনবাগান আমাদের শত্রু,
মোহনবাগান বললো ইস্ট বেঙ্গল আমাদের শত্রু, ওরা আসবে কেন? এটা তো আমাদের জায়গা, আমরা নাতি মেরে বের করে দেবো। নিজেরাই মা। তারপরে কি হলো, ইস্ট বেঙ্গল মোহামেডান ম্যাচ হচ্ছে, ঘটিগুলো সমস্ত মোহামেডানকে সাপোর্ট করছে। মোহনবাগান মোহামেডান ম্যাচ হচ্ছে, বাঙালগুলো সব মোহামেডানকে সাপোর্ট করছে। হ্যাঁ, ডার্বি হচ্ছে 16ই অগস্ট 1980। 13 জন মারা যাচ্ছে, 13 জনই তো মারা গেল। 13 জন মারা গেছিল ইডেন গার্ডেন। মোহনবাগান ইস্ট বেঙ্গল। ইলিশ ভালো না চিংড়ি ভালো, তার কম্পিটিশন। তগো পাড়ার দুর্গাপূজা ভালো নাকি আমাদের পাড়ার দুর্গাপুজো ভালো, তার কম্পিটিশন। আমরা ভুলেই গেলাম মৃত্যুটাকে আমরা মেলা খেলায় নিয়ে নিলাম। মমতা ব্যানার্জি তো কয়েন করেছে যে খেলা হবে, কিন্তু ঠিক আছে জয় বাংলাটা অন্য কনসেপ্ট, খেলা হবে, কিন্তু খেলাটা তো অনেক আগের থেকে মোহনবাগান ইস্ট বেঙ্গল দিয়ে করে এসেছে। আগে ক্রেজটা কেন ছিল? মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ আজকে কেউ দেখতে যায় না, মোহামেডান শেষ। কেন? তার কারণ ওই ঘৃণাটা ছিল। হ্যাঁ, ও বাঙাল পাড়ার ছেলে, ও ঘটি পাড়ার পুলা, এই জিনিসটা ছিল, এখন নেই। কিন্তু মূল ব্যাপারটা কি, কে তোমাকে ভাগিয়েছে? সেটা হচ্ছে নিজামে মুস্তাফা তোমাকে ভাগিয়েছে। এর বাইরে তুমি বেরিয়ে এসে তুমি বেশ ফুটবলে পোয়েটিক জাস্টিস নেওয়া শুরু করে দিলে। তুমি ভুলে গেলে কেন তুমি তোমাকে জমি ছাইরা আইসো, কেন তুমি মানে বাইরে বৈরাগ বাইরের লোকের জমিতে কবজা করছো? তোমার কাছে তো কোনো উপায় ছিল না। লক্ষ্মী ভান্ডারের লিগা তো অনেক, স্বাস্থ্য সাথী, যুব সাথী, কিছুর লিগাই অনেক। তাহলে আইলে কে লিগা? আইলে তোমার মাথা বাসাইনার লিগা, তার থেকেও বড় কথা নিজের মাই আর বাসাইনার লিগা। অনেক এরকম ঘটনা আছে, গল্প আছে, জানেন তো। এক ভদ্রলোক আমাকে বলছিলেন যে আমার সেজো মেয়েটা ভারী সুন্দর ছিল, অনেকদিন ধরেই ওদের নজর ছিল, কিন্তু ঠিক সেই রাতটা, যেই রাতটা আমি পালিয়ে এলাম, আমাকে এসে বললো কর্তা কি করবেন কন, হয় ধর্ম দেন না পলায় যান, যাই দেন আপনাকে সেজো মেয়েটা, আপনার সেই সেজো মেয়েটা আমাকে লাগবো। আমি দেখলাম যে এখানে তো থাকা যাবে না। কলকাতায় আমার একটা বাড়ি ছিল, ছেলে যদি বেঁচে থাকে ছেলের ছেলে আমাকে দাদু বলবে, মেয়ের ছেলে তো তার শ্বশুর বাড়ি হয়ে যাবে। ছেলেটাকে বাঁচাই, মেয়েটাকে বলি দিয়ে দিই। আমি যখন বেরোচ্ছি তখন বাবা জানলা দিয়ে, মেয়ে জানলা দিয়ে হাত পা ছুটছে, বাবা আমাকে বাঁচাও, বাবা ওরা আমাকে ছিঁড়ে খাচ্ছে। মানে দেখতে পাচ্ছে মেয়ের জামা কাপড় ছিঁড়ছে, লোকটা দেখতে পাচ্ছে জামা কাপড় ছিঁড়ছে। মানে কান বন্ধ করে আমি কলকাতায় চলে এলাম। তারপরে প্রতি রাত্রে আমার মেয়ে আমাকে স্বপ্নে দেখা দিত, প্রতি রাতে এসে বলতো, বাবা তুমি কি আমাকে জন্ম দিয়েছিলে দাদাকে বাঁচানোর জন্য? আমি কি বলির পাঠা? আমাকে কি জন্ম দিয়েছিলে ধর্ষণ হওয়ার জন্য? যদি এমনই হয়, আমি তো নিজের ইচ্ছায় তোমার ঘরে জন্ম নিইনি, আমাকে জন্ম দিলে কেন? এই সমস্ত কিছু ভুলে ইস্ট বেঙ্গল মোহনবাগান, ইলিশ চিংড়ির ঝগড়া, কে ছোট কে বড়, বড় বড় বাতেলা আমাকে ওই আসিল, কেন গেল ওটা ভাববি না। যতক্ষণ না বাঙালি করে ফোকাস করবে, মানে অ্যান্টাসিড তো আপনার গ্যাসটাকে আটকায়, তো হয়তো দেখা গেল আপনার প্যানক্রিয়াসে বা লিভারে একটা বড় সমস্যা হয়েছে, ওইটা যতক্ষণ না আপনার ক্লিন হবে, নিরাময় হবে, ততক্ষণ কিছু করার নেই, এবং ওখানেই ফোকাস দিতে হবে, না দিলে উপায় নেই। আরো অনেক চিন্ময় প্রভুর কে জেলে ঢোকানো হবে, আর অনেক অনেক প্রকাশ্যে আগুনে পুড়িয়ে মারবে। হ্যাঁ, অনেক আগুনে পুড়িয়ে মারবে। অনেক এরকম বিশাখানন্দকে কলকাতার রাস্তায় ধুতি খুলে নগ্ন করে দেওয়া হবে। এগুলো চলবে। এর থেকে বেরিয়ে আসার উপায় কি, আপনার কি মত? সেন্সিবল হও, কারণ তুমি যখন 2.5 বছর বয়সে তোমার বাচ্চাকে বেলপাতার উপর ওম সরস্বতী নম শেখাচ্ছ, তখনই হয়তো কোনো কুরবানি ঈদে তারা চপার দেখিয়ে তার বাচ্চাকে বলছে এটাই তোমার ভবিষ্যৎ। ওর কাছে গাড়ি থাকবে, বাড়ি থাকবে, নারী থাকবে, তোমার কাছে চপার থাকবে, তোমাকে ওদের থেকে ছিনিয়ে নিতে হবে।
কারণ ও বাবা মার এক বাচ্চা। এক তো আমরা 10 ভাই, আর আমরা 10 ভাই, আমি তোমাকে জন্ম দিয়েছি, তোমরাও 10টা ভাই, সবার হাতে চপার কিনে নিতে হবে। এই বাস্তবটা বাঙালিকে ইমিডিয়েট বুঝতে হবে, এছাড়া উপায় নেই। যে আমার হাতে পেন, ওর হাতে চপার। আমি পেন দিয়ে কনস্টিটিউশন বদলাতে পারি, কিন্তু ওরা চপার দিয়ে আমার শরীরের শেপ বদলাতে পারে। আর আমি তখনই কনস্টিটিউশন বদলাতে পারবো যখন আমার হাত থাকবে, যখন আমার জান থাকবে। তো জান বা হাত না থাকলে কনস্টিটিউশনে কোনো আঁচড় পড়বে না, সুতরাং আমার পেনের কোনো দাম নেই। প্রয়োজনে হাতে চপারটা নাও। পাড়ায় যদি কোনো বাজে ছেলে বেরোক, সে যদি একটু দামাল হয়, হোক। আমাদের হিন্দুদের মধ্যে সব কিছু আছে, কবি, সাহিত্যিক, আপনার সৃজনী, অভিনেতা, অভিনেত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিন্তু একটা গোপাল ভাটা লাগবে, নিড অফ দ্য টাইম। খাদ্যাভ্যাস, আমিষ নিরামিষ, এই আমাদের জীবনে এর কি প্রভাব ফেলে? কিছু খাবার আছে আপনাকে উত্তেজিত করে, আচ্ছা, কিছু খাবার আছে আপনাকে খাচ্ছে একটা এটা। কিছু খাবার আছে আপনাকে উত্তেজিত করে না। হুম। কিছু খাবার আছে গরমের জন্য শ্রেয়, কিছু খাবার আছে শীতের জন্য শ্রেয়। আপনাকে সেগুলো করতে হবে। যেমন আমি যেই পোশাকটা পরছি, আমাকে অনেক লোক ভাবে যে ঈশ্বরের দূত। আমি বলি না, কিন্তু ওরা ভাবে। এখন আমি যদি অর্থের পেছনে দৌড়ই, কামের পেছনে দৌড়ই, সেটা তো ঠিক হবে না। তাহলে আমাকে সেই সমস্ত খাবারকে বর্জন করতে হবে যে খাবারগুলো এহেন চিন্তার উৎপীড়ন আমার তন্মনে দেবে। তো তাই বলে আপনি করবেন তা নয়। আপনি হয়তো বিবাহিত, আপনার থেকে আপনার স্ত্রী, ছেলে মেয়ের একটা ডিমান্ড আছে, সেগুলো ফুলফিল করতে গেলে আপনাকে সেই অনুযায়ী নিউট্রিশন নিতে হবে। এটাই। আচ্ছা আচ্ছা, মানে খাদ্যাভ্যাসে দরকার আছেই একটা জীবনে। খাদ্যাভ্যাসে তো নিউট্রিশন দরকার আছে, তো বিজ্ঞান বলছেই। আর আপনি বলতে পারেন গোমাংস নিয়ে আপনি বলতে চাইছেন না, ঘুরিয়ে সোজা বলবেন না। গোমাংস নিয়ে বলতে চাইছি। কেসটা হচ্ছে যে শুধু ভারত কেন, বাংলা কেন, আরবেও গোমাংসটা ঠিক নয়। আচ্ছা, ওই মাংসটার গরমটা বড্ড বেশি, আচ্ছা। এক। দ্বিতীয়ত, যখন চাষবাস শুরু হলো তখন প্রয়োজন পড়ে গেছিল প্রচুর বলদের, ঠিক আছে, এবং গায়ে বলদ দুটোই রাখতে হবে, নাহলে ব্যালেন্স হবে না, না চাষটা হবে কি করে। তার জন্য বলা হয়েছিল যে এটা করো না। এবার কিছু লোক ভাবছে যে না, আমি গরু খাবো ওকে ছোট দেখাতে, তো খা। আলটিমেট কি হচ্ছে, যে কোনো হাসপাতালে, যেগুলো আপনার স্টেট জেনারেল হসপিটাল, দেখবেন রোববার রাত 9টার পরে বিশাল ভিড় হয়। কেন? রোববার ছুটি থাকে, গোটা দিন গরু খায়, খেয়ে আপনার ছোটে বিনা পয়সার চিকিৎসার জন্য পেট ধরে ও করতে করতে। আপনি এটা যে কোনো হাসপাতালে যান, আমার এই মিথ্যে কথা বলছি কি সত্যি বলছি আপনি জেনে যাবে। তো তুই আমার মানে নিজের নাক কেটে যদি আমার যাত্রা ভঙ্গ করতে চাস, কর, তুই পাগল। হ্যাঁ, এবার গরু বিকাশের কথাটা আলাদা, যে বলেছে মানে পুতুলের আবার মুন্ডু হয় নাকি, মূর্তির আবার মুন্ডু হয় নাকি। খেয়েছিল গরু কেন, কুকুরও খেতে পারে, নিয়েছিল ফালতু লোক। মুফাক্কেরুলের কেস দেখছেন। সমাজের এখন যে বর্তমান অবস্থা 2026-এ, চারিদিকে একটা অশান্তি ভাব, অপরাধ, দুর্নীতি, এখান থেকে বেরিয়ে আসার কি উপায়, আর আপনাদের সন্ন্যাসীদের ভূমিকা কি? আমাকে ডাকলে আমার ভূমিকা হবে, অন্য সন্ন্যাসীদের ডাকলে ভূমিকা হবে। শুনলাম তো ভোলাগিরি আশ্রমে একজন সন্ন্যাসীকে মারধর করেছে। বেরিয়ে আসার উপায় বলতে, দেখুন, আজকে তো আপনার ইন্ডিয়া মনে হয় 3rd লার্জেস্ট ইকোনমি নাকি 4th, থার্ড হয়ে গেছে। যদি আপনার কি বলে ওটাকে, আপনার গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি, পিপিপি দেখেন, পারচেসিং পাওয়ার প্যারিটির নজরে, তাহলে ইন্ডিয়া মনে হয় $21 ট্রিলিয়ন দাঁড়িয়ে আছে, এবং বহুদিন ধরে 3rd লার্জেস্ট ইকোনমি। পিপিপি বোঝেন তো? যে মানে মানে আপনি কম রোজগার করছেন, কিন্তু ওই কম রোজগারের মধ্যে কত বেশি জিনিস কিনতে পারছেন, দ্যাট ইজ পারচেসিং পাওয়ার প্যারিটি।
আগে তো ছিল না, এখন তো হয়েছে। এবার আপনি বলবেন তাতে আমার কি যায় আসে, আমি তো সাধারণ মানুষ। আজকে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ শুধু না, বিভিন্ন স্টেটে দেখা যাচ্ছে যে রাইড ফ্রি করে দেওয়া হচ্ছে। আপনার বিভিন্ন রেভরি প্রকল্প যেগুলো বলা হয়, মানে বেনিফিশিয়ারি স্কিম ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে এসে ঢুকছে। আপনার পৃথিবীতে ভারতের মতো সস্তায় ট্রেন নেই, এরোপ্লেনও নেই, সত্যি নেই। হ্যাঁ, 5 টাকা করে কিলোমিটার, যেটা আপনার ট্যাক্সি ভাড়া হয় না, সেই ভাড়ায় আপনি 5 টাকা কি আরো কম পয়সা আপনি দিল্লি চলে যাচ্ছেন এরোপ্লেনে বাই ফ্লাইট। 5,000 টাকায় আপনার মনে হয় কত হবে, 3.5 টাকা করে কিলোমিটার পড়ছে। তো এগুলো ইন্ডিয়াতে চলছে, মানে সরকারের সেই পাওয়ারটা আছে। এবার হেন কাজ যদি কোনো সরকার করে, দ্যাট শুড বি ওয়েলকাম। সেই সরকার যদি স্টেটে আসতে চায়, দ্যাট শুড বি ওয়েলকাম, বিকজ আমাদের স্টেটে আপনার, আমি যে কথাটা বারবার করে বলি, আপনি জানেন আপনারা কতটা গুরুত্ব দেন, সেটা হচ্ছে যে আমাদের স্টেটের জিওগ্রাফিক্যাল লোকেশন খুব ভালো। ইন দ্য সেন্স কি, বাংলাদেশ, নেপাল, ভুটানের মতো 3টি ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে। অনলি ওয়ে টু নর্থ ইস্ট। আপনার তলায় সাগর আছে, লিঙ্ক টু সাউথ ইস্ট এশিয়া। পাহাড় আছে, পাহাড়টা অন্য, ওটা আসছে। পাহাড়টা তো ফর টুরিজম। আপনার প্রচুর খনিজ সম্পদ রয়েছে, প্রচুর নদী নালা রয়েছে, আপনার অ্যালুভিয়াল ফিল্ডস রয়েছে, ফার্টাইল জমি। সবকিছু থাকার পরেও এখানে কাটমানি নিয়ে প্রচুর প্রশ্ন ওঠে। সিন্ডিকেট নিয়ে কাটমানি নিয়ে, আরে ভাই, পৃথিবীতে যত দেশ আছে সব দেশে ঘুরিয়ে ফিরিয়ে সিন্ডিকেট চলে, কাটমানি চলে, কিন্তু এটা নিয়ে চর্চা হয় না কেন? কারণ তারা নতুন কোন ইনোভেশনের দিকে যায়, যেটা আপনার বস্তা পচা বা দম বন্ধ করা ব্যাপারটা রাখে না। এখানে তো সেটা হচ্ছে না। এখানে বর্ডারের দিকে স্মাগলিংটা একটা শিল্প, আর সিটির দিকে আপনার প্রমোটিংটা একটা শিল্প, আর খনির দিকে আপনার মাইনিং এ চোরা চালানটা একটা শিল্প, যার জন্য এটা হচ্ছে। কিন্তু অন্যথাও হতে পারতো। যেমন আমি বলতে পারি, নর্থ ইন্ডিয়াতে আপনার পলিউশন লেভেল, এয়ার পলিউশন লেভেল ইজ ডেঞ্জারাস। আপনার ওয়াটার লেভেল অনেক কমছে, ফলত ওই জায়গাগুলো বাসযোগ্য থাকছে না। তাহলে লোকে কোথায় ফোকাস করবে? না, ওয়েস্ট বেঙ্গলের দিকে ফোকাস করবে। এবার ওয়েস্ট বেঙ্গলে তুমি সেই পরিকাঠামো কি দেখেছো? আরো সিম্পল ল্যাঙ্গুয়েজে, যারা ছোট ব্যবসায়ী আছে না, বা ব্যবসায়ী আছে, ছোট কেন, যে কোনো ব্যবসায়ী আছে, তারা জানে গভর্নমেন্ট সার্ভেন্টদের কিভাবে চাকরাগিরি করে তাদেরকে যেটা কাজ করানো হয়। সেখানে ভাবুন, সিএম খোদ নিজের পয়সায়, সরকারি খরচায় একটা প্যানেল অফ বিজনেসম্যান নিয়ে যাচ্ছে ফরেনে। কোনো বিজনেস তো আনতে পারছেই না। প্রথম কথা হলো, সিএম এর সঙ্গে গেলে ব্যাংক গ্যারেন্টি হয়ে যাচ্ছে, আপনার ডকুমেন্টেশন গ্যারেন্টি হয়ে যাচ্ছে, আপনার জমির গ্যারেন্টি হয়ে যাচ্ছে। আপনাকে কি করতে হবে? কোলাব করে আপনাকে বিজনেসটা খালি করতে হবে। আমাদের যা দেশের স্ট্রাকচার, তাতে ডাইরেক্ট একটা মুখ্যমন্ত্রী বা একটা পিএম তো বলতে পারে না, এই কোম্পানিকে দিয়ে কাজ করো, তোমরা খালি কথা বলো, সাইন করো, কাজে নেমে যাও। সেসব না করে চামচে চুরি করে ফিরছে। তার মানে এখানে ওয়ার্ক এনভায়রনমেন্টটা নেই। এবং কেন নেই জানেন? কারণ ওই বয়স্ক ভদ্রমহিলা যদি শুধুমাত্র ক্ষমতা এবং টাকায় কেন্দ্রীভূত হতেন, তাহলে এই পরিস্থিতি হতো না। এই পরিস্থিতি এই কারণে হয়েছে, কারণ উনি জানেন যে উনি ভালো গায়িকা নন, উনি ভালো নর্তকী নন, উনি ভালো অঙ্কন শিল্পী নন, তথাপিও উনি এগুলো করতে চান এবং করে ক্রেডিট পেতে চান। এবং এটা একমাত্র সম্ভব যদি উনি সিএম থাকেন। বিড়ম্বনা এই জায়গায়, উনার একার শখ পালনের জন্য এই 10 কোটি প্রায় পশ্চিমবঙ্গবাসীকে খেসারত দিতে হচ্ছে। 2026-এ ইলেকশন যদি পরিবর্তন হয়, আপনি কি চাইবেন? আপনার কি মত? যেগুলো হচ্ছে সেগুলো না হোক, আমি ইহা তক বলবো যে মানুষ যাতে স্বাবলম্বী হয়ে যায়, যাতে সে বলে যে 3,000 টাকার বা 1,500 টাকা, 1,500 টাকা তো এখন 1,500 টাকার লক্ষ্মীর ভান্ডার নিয়ে আমি কি করবো? আমি তো 30,000 কামাই, কি 50,000 কামাই। আমি তো আরো এগিয়ে বলবো, আমি চাই আপনার ইউএস থেকে, কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে, ইংল্যান্ড থেকে লোকে আসুক, এখানে ট্যাক্সি চালাক, লোকে গাড়ি মুছুক, বাসন মাজুক।
চায়ের না এটা কখনো হতো না, চায়ের কাপ প্লেট দু, কারণ এই আমাদের ইকোনমিটা উন্নততর। না, আমি বলছি বিহার ইউপি থেকে আগে আমাদের পশ্চিমবঙ্গে আসতো। সেটা ইউএস কানাডা থেকে আসো, হ্যাঁ ঠিক, এখানে এসে রিক্সা চালান। রিক্সা চালায়। এবং একটা জিনিস আমি খুব সিরিয়াস নোটে বলছি যে আজকে ইন্ডিয়া জিডিএসপি তে এগিয়ে, সরি জিডিপি তে এগিয়ে, জিডিএসপি তো স্টেটের জন্য, জিডিপি তে এগিয়ে ওয়েস্ট বেঙ্গল পিছিয়ে আছে। তার মানে ওয়েস্ট বেঙ্গল আপনার ইন্ডিয়ার কাছে একটা বার্ডেন ন্যাচারালি। যতই বলুন আমি 6 পজিশনে আছি, পার ক্যাপিটায় তুমি কোথায় আছো? কোথায় আছো? 24টা স্টেট আছে, তুমি 24-এ আছো না 23-এ আছো। তো এই বার্ডেনটা যদি নেমে যায়, হয়তো আমরা চাইনার সঙ্গে আমরা কম্পিট করবো, আমরা সেকেন্ডের কাছাকাছি। And I being an Indian would love to see that. I being what do you call, মানে resident of West Bengal would love to see that. এটা একটা পডকাস্ট প্রোগ্রাম নয়, এটা চিন্তার বিপ্লব। অনেক অজানা কথা এবং আপনাদের মনে যে ঘুরপাক খায় যে প্রশ্নগুলো বর্তমান অবস্থা নিয়ে, তার অনেক উত্তর আপনারা কিন্তু সহজভাবে পেয়ে গেলেন। টাবু পডকাস্ট জীবনের গল্প যা আপনাদের ভাবাবে। আপনারা এটা দেখুন। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানান, আর ভালো লাগলে শেয়ার করুন। টাবু পডকাস্ট জীবনের গল্প যা আপনাকে ভাবাবে। মহারাজকে অসংখ্য ধন্যবাদ। শরীর থাকুক না থাকুক, আত্মা থাকবেই। ভালো থাকবেন।